নাও মা, কল দাও। আর একটা কথা, তোমাকে না নিয়ে আসতে গেছে, তুমি তাহলে আগেই আসলে কেন? আসলে মা, আমি মনে করছি আজ আমায় নিয়ে আসতে যাবে না। আর আমি চাইছিলাম না তার কষ্ট হোক, তাই আমি নিজে চলে আসছি। আচ্ছা, ভালো করছো এসে, কিন্তু একটা ফোন করে আসতে তো পারতে। আমার ফোন নষ্ট হয়ে গেছে মা, তাই বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আর তুমি কোথায় থাকো জানি বললে মা? আর তোমার আব্বু কি করে? তারা রাজি আছে তো? তখন মায়া মনে মনে ভাবতে লাগলো। এখন আসল পরিচয় দেয়া যাবে না, তাহলে কিছু একটা হতে পারে। আগে জানটা আসুক, তারপর যদি বলে তাহলে আসল পরিচয় দিয়ে দিব। এখন মিথ্যে বলে দেই। তখন মায়ার চুপ করে থাকা দেখে আম্মু আবার বলল। কি হলো মা, বলো। আসলে আম্মা, আমার এই পৃথিবীতে কেউ নেই। ছোটবেলায় মা বাবা মারা গেছে, তারপর থেকে একটা আন্টির কাছে বড় হয়েছে। এই বলে মায়া কান্না করে দিল। তখন আম্মু চোখের পানি মুছে দিয়ে বলল। কে বললো তোমার আব্বু আম্মু নেই? আমরা আছি তো, আর কান্না করবে না। মা আর কান্না করব না। আমি আম্মু আব্বু পেয়ে গেছি। হুম। আচ্ছা মা, তুমি এই গরিবের ঘরে থাকতে পারবে, এই ভাঙা ঘরে? কেন পারবো না মা? তুমি তো শহরের মেয়ে, তাই বললাম। শহরের মেয়ে বলে কি হয়েছে? আমি আমার মায়ের সাথে এই ভাঙা ঘরেই থাকতে পারবো। আচ্ছা তুমি বসো, আমি রান্নাঘর থেকে আসছি। ঠিক আছে মা। তখন আম্মু চলে গেল। আর মায়া তখন জাহিদকে ফোন দিল। কিন্তু ফোন দেওয়ার পর মায়া শুনতে পেল ফোনটা বন্ধ। তখন মায়া একটু ভয় পেয়ে গেল। তখন আবার ফোন করতে লাগলো, কিন্তু ফোনটা বারবার বন্ধ বলছে। তখন মায়া চিন্তার মধ্যে পড়ে গেল। আর মনে মনে বলতে লাগলো। আমার জানটার কিছু হয়নি তো? ফোন বন্ধ থাকবে কেন দুজনের? দেখি তো আম্মুকে ফোন দিয়ে আজ বাসায় গিয়েছিল কিনা। তখন মায়া তার আম্মুর ফোনে কল দিল। কিছুক্ষণ কল হওয়ার পর রিসিভ হলো। তখন মায়া বলতে লাগলো। আম্মু, আম্মু, আমি মায়া। আমার জানটা নাকি আমার কাছে গেছে। কোথায় আমার জানটা? চলে আসছে কি সেখান থেকে? ওপাশ থেকে কোনো উত্তর আসছে না, শুধু ফুপিয়ে কান্না করার শব্দ আসছে। তখন মায়া আবার বলল। আম্মু, কিছু হয়নি তো আমার জানটার? তুমি কান্না করছো কেন, বলো না কোথায়? আমি আর থাকতে পারছি না। তখন মায়ের আম্মু ওপাশ থেকে কান্না করতে করতে বলল। তোর জানার নেই, তোর আপু মেরে ফেলেছে। মায়া এটা শুনেই সাথে সাথে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। আম্মু মায়ার এমন চিৎকার শুনে দৌড়ে রান্নাঘর থেকে এসে দেখে মায়া অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে। তখন আম্মু দৌড়ে গিয়ে আব্বুকে ডাকলো। তখন আব্বু এসে দেখলো মায়া অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন আব্বু গিয়ে আমাদের গ্রামের ডাক্তারকে নিয়ে আসলো বাসায়, কারণ গ্রাম থেকে হাসপাতাল অনেক দূরে। তাই গ্রামের ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার এসে মায়াকে দেখে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর ডাক্তার মায়াকে দেখে বলল। ভয়ের কিছু নেই, অজ্ঞান হয়ে গেছে, কিছু হয়নি। আমি ইনজেকশন দিচ্ছি, কিছুক্ষণের মাঝেই জ্ঞান ফিরে আসবে। আর কিছু ওষুধ দিব, আসেন নিয়ে যান। ঠিক আছে, ডাক্তার সাহেব চলুন। তখন আম্মু আব্বুকে বলল। কি এমন হলো মেয়েটার, অজ্ঞান হয়ে গেল? কিছুক্ষণ আগেই দেখলাম কত হাসি খুশি ভালো ছিল। জ্ঞান ফিরলে জিজ্ঞেস করো কি হয়েছে। তখন ডাক্তার বলল। আচ্ছা, এই মেয়েটা কি হয় আপনাদের? আমার ছেলের বউ। কি বলছেন? আপনার ছেলে বিয়ে করলো কবে? কিছুদিন আগে বিয়ে করেছে, দুজনে, আমাদেরকে না জানিয়ে। এখন আমার একটা অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দেব। আচ্ছা, আপনারা কি এই মেয়ে সম্পর্কে কিছু জানেন? তার আব্বু কি করে, কোথায় থাকে? আমি সঠিক জানি না, তবে বলল কেউ নাই। তাহলে আপনাদের মিথ্যা কথা বলেছে। আব্বু আম্মু দুজনেই অবাক হয়ে গেল। আর তখন আব্বু বলল। কি বলছেন ডাক্তার? মিথ্যে বলছে মানে? মিথ্যা বলেছে। আপনাদের হয়তো ধারণা নেই, এই মেয়ে কে জানেন? এ হচ্ছে মন্ত্রীর মেয়ে, না মায়া। এটা শুনে আব্বু আম্মু দুজনেই অনেক অবাক হয়ে গেল। তখন আম্মু বলল। কি বলছেন ডাক্তার? মন্ত্রীর মেয়ে? মন্ত্রীর মেয়ে। যাক, আপনাদের কপাল খুব ভালো, এত বড় ঘরের মেয়ে পেয়ে গেলেন। তখন আম্মু আব্বু দুজনেই চুপ করে রইল। তখন ডাক্তার বলল। চলেন, কিছু ওষুধ দিচ্ছি, নিয়ে যান। তারপর আব্বু চলে গেল ডাক্তারের সাথে। তখন আম্মু বলল। এত বড়লোক ঘরের মেয়ে হয়েও আসতে সাধারণ এই খেটে খাওয়া গরিব ঘরে? একে রাখার মতো তো আমাদের বড় বাড়ি নাই। কি করে রাখবো? না, জ্ঞান ফিরলে একে তার বাবা মায়ের কাছে পাঠিয়ে দিব। তারপর আম্মু কিছুক্ষণ বসে রান্না করতে চলে গেল। ওদিকে মায়ের আব্বু বাসায় গিয়ে মায়ের আম্মুকে বলল। শুনো, কিছুক্ষণ পর ছেলের বাড়ি থেকে তার আব্বু আর ছেলে আসবে।
তুমি কোনো কথা বলবে না। আমার কিছু বলার ইচ্ছেও নেই এই নেশাখোর ছেলের সাথে। ছেলে যেমনই হোক, আমার মেয়ের সাথে বিয়ে হবেই। ছি, তোমার সাথে কথা বলতেই ঘৃণা লাগছে। তারপর মায়ের আম্মু আর কিছু না বলে তার রুমে চলে গেল। তখন মায়ের আব্বু পুলিশ কমিশনারকে ফোন দিল আর দিয়ে বলল, আমার মেয়ে কোথায় এখনো? তাই যেন হয়। ফোন রাখছি। তারপর ফোন কেটে মায়ের আব্বু তার লোকজনকে ফোন দিল আসার জন্য। কিছুক্ষণ পর তার লোক চলে আসলো। তখন মায়ের আব্বু জিজ্ঞেস করলো। ছেলে দুইটাকে একেবারে মেরে ফেলেছিস তো? তখন সেখান থেকে একটা লোক বলল, বস, দুইটাকে মেরে ফেলছে একেবারে। বেঁচে থাকার সম্ভাবনা আছে কি? বেঁচে থাকার সম্ভাবনা নেই, কিন্তু যদি থেকেও থাকে তবু বাঁচতে পারবে না। কোথায় ফেলে আসছিস দুটাকে? ময়লা ড্রেনে ফেলে আসছি, যেখানে মানুষ তো দূরে যাওয়ার কথা, একটা কুকুর বেড়াল পর্যন্ত যায় না। গুড। খুব ভালো কাজ করেছিস। মায়া আসলে শুধু একটা পত্রিকার মাঝে ছাপিয়ে মৃত বললেই হবে। আপনার বুদ্ধি আছে বস। এই নে, 1 কোটি টাকা। আগামীকাল ব্যাংক থেকে তুলে নিস। ঠিক আছে বস, তাহলে আমরা যাই। ঠিক আছে, যা। তারপর লোকগুলো চলে গেল। তখন মায়ের আব্বু উঠে তার রুমে যাবে, তখন পিছন থেকে কেউ তাকে ডাকলো। মায়ের আব্বু তাকে দেখলো, ছেলে আর তার আব্বু আসছে। তখন মায়ের আব্বু গিয়ে হাত মিলিয়ে বলল, আরে সুমন সাহেব, ও এখন তো বিয়ে হয়ে গেছি আমরা। তা বিয়ে সাহেব কেমন আছেন? এই তো ভালো আছি। আর আপনি কেমন আছেন বিয়াই? আমি ভালো আছি। তা জামাই বাবা কেমন আছো তুমি? ও আপনাদের তো ছেলের নাম বলা হয়নি। ছেলের নাম হচ্ছে আবির হাসান। ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। চলো বসে কথা বলি। চলুন এখন তাহলে সুমন সাহেবের পরিচয় দেই। সুমন সাহেব একসময় মন্ত্রী ছিলেন। খুব পাওয়ার ছিল তার। তাকে কেউ কিছু বলতে পারতো না, কারণ রাজনৈতিকের পাশাপাশি মানুষ মেরে ফেলতো। তাই তাকে ভয় পেত সবাই বেশি। যখনই দেশের প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, তখন তাকে মন্ত্রী থেকে নামিয়ে দেওয়া হয়। কারণ জনগণ তাকে আর চায়নি, আন্দোলন করতে শুরু করে। তাই তাকে বাধ্য হয়ে নামিয়ে দেওয়া হয়। সুমন সাহেবের 2টি ছেলে, ছোট ছেলের নাম আরমান। ছোট ছেলে বর্তমানে জেল খাটছে 10 বছরের জন্য, কারণ 2টি মেয়েকে রেপ করে মেরে ফেলেছে। তাই তাকে 10 বছরের জেল দিয়েছে। আর আবির, তার বড় ছেলে, সারাদিন নেশার মাঝে পড়ে থাকে, রাতে মেয়ে নিয়ে হোটেলে এনজয় করে। সুমন সাহেবের স্ত্রী মারা গেছে অনেক আগে হার্ট অ্যাটাক করে, তারপর আর সে বিয়ে করেনি। সুমন সাহেব যখন মন্ত্রীর পদ থেকে সরে আসে, তারপর থেকে তার একটু পাওয়ার কমে গেছে। তবুও এখনো অনেক বড় বড় নেতা তাকে ভয় পায়। মায়ার আব্বু ছিল এমপি। তার খুব শখ ছিল সে মন্ত্রী হবে। তাই সে সুমন সাহেবের সাহায্য নিয়ে মন্ত্রী হয়। কারণ এখনো সুমন সাহেব বড় বড় নেতাদের যা বলে তাই করে। আর মন্ত্রী করে দেওয়ার বিনিময়ে মায়াকে চায় তার বড় ছেলের বউ হিসেবে। তখন মায়ার আব্বু মন্ত্রী হওয়ার জন্য কথা দেয়, মায়াকে তার ছেলের সাথে বিয়ে দিবে যদি সে মন্ত্রী হতে পারে। তারপর মায়ার আব্বু মন্ত্রী হওয়ার সকল সাহায্য করেছে। অবশেষে মায়ার আব্বু মন্ত্রী হয়ে গেছে। তাই তার কথা অনুযায়ী মায়াকে তার ছেলের সাথে বিয়ে দিবে। এখন গল্পে ফেরা যাক। তারপর সবাই বসে পড়ল সোফায়। তখন মায়ার আব্বু তাদের কাজের লোককে বলে কিছু নিয়ে আসতে। তারপর কাজের লোক গিয়ে ফল, মিষ্টি, দই ইত্যাদি এইগুলো দিয়ে যায়। তখন সুমন সাহেব বলে, মায়াকে পাওয়া গেছে? আগামীকালের মধ্যে বলল খুঁজে নিয়ে আসবে। তাহলে আর চিন্তা কিসের? আমরা 2 দিন পর না হয়ে এসে বিয়ের দিন তারিখ ঠিক করব। আমিও তাই ভাবছিলাম। রিয়ান সাহেব কোথায়? রুমে শুয়ে আছে। বলল মাথা ব্যথা করছে মনে হয়, ঘুমিয়ে আছে। ডাকবো? না, ডাকার দরকার নেই, ঘুমিয়ে থাকুন। তারপর সবাই মিলে আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল। যাওয়ার পর মায়ার আব্বু বসে বসে টিভি দেখতে লাগলো। রাতে মায়ার আব্বু আর আম্মু খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে মায়ার এখনো জ্ঞান ফিরেনি। আব্বু আম্মু চিন্তার মধ্যে পড়ে গেল। ডাক্তারকে ফোন করে সব বলল। তখন ডাক্তার বলল একটু সময় লাগবে, তার শরীরে অনেক দুর্বল, তাই জ্ঞান ফিরতে লেট হবে। তারপর আব্বু আম্মু না খেয়ে শুয়ে পড়ল। মায়ার জ্ঞান ফিরল। মাঝরাতে মায়া তাকিয়ে দেখলো আম্মু তার পাশে শুয়ে আছে, আব্বু নেই। তখন মায়া উঠে কান্না করতে লাগলো। মায়ার কান্না শুনে আম্মুর ঘুমটা ভেঙে গেল। তখন ঘুম থেকে উঠে বলল, কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? মায়া কান্না করতে করতে বলল, মা, আমরা জানটা। এই বলে আবারও কান্নায় ভেঙে পড়ল। তখন আম্মু বলল, মারে, কাঁদিস না, তুই বল কি হয়েছে, আমায় বল। কিন্তু মায়া কান্না করতে লাগলো। কি করে বলবে? সে তার জানটা আর নেই এই পৃথিবীতে। কান্নার কারণে কিছুই বলতে পারছে না। কিছুক্ষণ পর আম্মু বলল,
এইভাবে কান্না না করে আমায় বল কি হয়েছে। আর যদি না বলিস তাহলে কান্না না করে সমাধান কর। তখন মায়া মনে মনে বলল। কি করে এখন তোমাকে বোঝাবো? তখন আম্মু বলল। মারে কাঁদিস না, বল আমায় কি হয়েছে বল। তখন মায়া একটু কান্না থামিয়ে বলল। কি করে থাকবো এখন আমি মা? তাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না। তোর কথার কিছুই বুঝি না, ভালো করে বল। মায়া যখনই বলতে যাবে কিন্তু কিছু একটা ভেবে থেমে গেল আর মনে মনে ভাবতে লাগলো। না, এখন বলা ঠিক হবে না। আমার জান আমায় ছেড়ে চলে যেতে পারে না। আমি বিশ্বাস করি না আমায় ছেড়ে চলে গেছে। নিশ্চয়ই আটকে রাখছে আব্বু। আমি আব্বুকে ছাড়বো না, এক্ষুনি যাব। তখন আম্মু বলল। কি রে বল কি হয়েছে। তখন মায়া কষ্ট করে লুকিয়ে কান্নাগুলো চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল। মা, আমার বর নাকি জেলে আছে। কি বলিস কি মা, তুই এটা হতে পারে না। কি করেছে আমার ছেলে? কিছু করেনি। যে গাড়ি দিয়ে গিয়েছে সে গাড়িতে ড্রাগস পাওয়া গেছে, তাই সবাইকে জেলে নিয়ে গেছে। কিসের ড্রাগস? এটা কি সেই ডাব সাবান যেটা শরীরে দেয়? আরে না, এটা সাবান না, তুমি বুঝতে পারবে না। এটা একটা নেশা জাতীয় দ্রব্য। এখন আমার ছেলের কি হবে? আমি আছি, আমি গিয়ে নিয়ে আসছি। তুমি চিন্তা করবে না, আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আচ্ছা একটা সত্যি কথা বলবি মা? কি বলো মা? তুই কে? এটা সত্যি কথা বলবি? সত্যি কথা বললে আমায় ঘর থেকে বের করে দেবে না তো? তুই বল আগে। তুমি বলো আগে, ঘর থেকে বের করে দেবে না তো? আচ্ছা ঠিক আছে বল। আমি মন্ত্রীর মেয়ে। তাহলে তুই মায়ের কাছে মিথ্যা কথা বললি কেন? ভয় হচ্ছিল যদি তুমি মেনে না নাও, তাই বলছি। সবাই রাজি আছে। আমি রাজি করিয়ে নিব। থাকতে পারবি এই ভাঙা গরিব ঘরে? থাকতে পারবো। তোমরা যেখানে রাখবে থাকবো, যা খেতে দেবে খাবো, কিন্তু আমার বরটাকে দিও। ঠিক আছে পাগলি মেয়ে কোথাকার। আম্মু, আমি এক্ষুনি চলে যাব। এত রাতে? সকালে যাস? ওই তো আজান দিচ্ছে, কিচ্ছু হবে না, আমি গিয়ে আমার বরটাকে নিয়ে আসছি। তুই সকালে যাবি, এত রাতে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, আর কিছুক্ষণ পর তাহলে যাই। পাগল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে যাস, এখন শুয়ে থাক। তুমি শুয়ে থাকো, আমি আর ঘুমাবো না। তখন আম্মু শুয়ে পড়ল আর মায়া মনে মনে বলতে লাগলো। কি করে ঘুমাবো? ভিতরে সব পুড়ে যাচ্ছে, পারছি না চিৎকার করে কাঁদতে। কিছুক্ষণ পর মায়া বেরিয়ে পড়ল রুম থেকে, নিজেকে সামলে রাখতে পারছে না বলে। কিছুটা দূরে গিয়ে মায়া হাঁটু গেড়ে বসে চিৎকার করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো। আল্লাহ, তুমি কেন আমার সাথে এমন করছো? কি করেছি আমি? কেন কষ্ট দিচ্ছ আমায়? আমি তাকে ভালোবেসে সারা জীবন থাকতে চেয়েছিলাম একসাথে, আর তুমি আমায় রেখে আমার জানটাকে কেড়ে নিয়ে যাচ্ছ। আমি তাকে ছাড়া একটি মুহূর্তের জন্য থাকতে পারবো না। অনেক ভালোবাসি। এই বলে মায়া চিৎকার করে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর একটু কান্না থামিয়ে আবারও বলতে লাগলো। যদি কিছু হয় আমার জানটার, তাহলে আমি কাউকে ছাড়বো না। তখন মায়া কান্না থামিয়ে ফুপিয়ে ফুপিয়ে দৌড়ে যেতে লাগলো। কিছুটা দূরে গিয়ে বলতে লাগলো। এখন গাড়ি কোথায় পাবো? কোথায় পাবো গাড়ি আমি যাওয়ার জন্য? না, আর দাঁড়িয়ে ভাবলে চলবে না, লেট হয়ে যাবে। আমায় এখন দৌড়ে যেতে হবে, না হলে লেট হবে। গাড়ি সামনে পেলে উঠে যাব। তখন মায়া আর কিছু না ভেবে দৌড়ে যেতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর দেখলো একটা বয়স্ক লোক আসছে। তখন মায়া দৌড়ে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো। আঙ্কেল, আঙ্কেল প্লিজ আপনি একটু বলবেন এখন গাড়ি পাবো কোথায় ঢাকা যেতে? তখন বয়স্ক লোকটা জিজ্ঞেস করলো। কি হয়েছে তোমার? এত সকালে কান্না করতে করতে কোথায় যাও? এইগুলো এখন বলার সময় নেই, প্লিজ একটু বলুন ঢাকা যাওয়ার গাড়ি কোথায় পাবো? আচ্ছা বলছি, কিন্তু এই গ্রামে তো কোনো গাড়ি পাওয়া যাবে না এত সকালে। এখানে রিক্সা আর ভ্যান ছাড়া কিছুই চলে না। তুমি ঢাকা যেতে চাইলে এখান থেকে সোজা 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। মেইন রুটের সেখানে গাড়ি আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল। এই বলে মায়া দৌড়ে যেতে লাগলো। কিছুটা দূরে গিয়ে হাঁপিয়ে পড়লো। তখন একটু রেস্ট নিয়ে আবারও দৌড়ে যেতে লাগলো। অনেকক্ষণ পর মেন রোডে গিয়ে পৌঁছালো। মায়া গিয়ে দেখলো একটা বাস দাঁড়িয়ে আছে। তখন মায়া সাথে সাথে উঠে গেল। কিছুক্ষণের মাঝেই বাস চলতে লাগলো। মাঝ রাস্তায় যাওয়ার পর হেল্পার এসে মায়ার কাছে ভাড়া চাইতে গিয়ে মায়াকে দেখে অবাক হয়ে গেল আর বলে উঠল হেল্পার। এ কি ম্যাডাম, আপনি এই বাসে? আমার তো বিশ্বাসই হচ্ছে না, মন্ত্রীর মেয়ে এই বাসে? এটা সবাই শুনে মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আর সবাই ছবি তুলতে লাগলো যে যার মতো। মায়ার ওই দিকে কোনো খেয়াল নেই।
কে কি করছে। সারাটা রাস্তা এমন করে গেল। হেল্পার মায়ের কাছ থেকে ভাড়া নিল না। 3 ঘন্টা পর মায়া পৌঁছালো ঢাকা। বাস থেকে নেমে মায়া একটা সিএনজি নিয়ে উত্তরা যেতে লাগলো। কিছুক্ষণ পর পৌঁছে গেল। সিএনজি ভাড়া দিয়ে মায়া দৌড়ে গেট দিয়ে ভিতরে চলে গেল। গিয়ে দেখলো তার আব্বু দাঁড়িয়ে আছে গার্ড নিয়ে, হয়তো কোথাও যাবে। তখন মায়া দৌড়ে গিয়ে তার আব্বুকে বুকে ঘুষি মারতে লাগলো আর কান্না করতে করতে বলল, আমার জানটা কোথায়? কেন আমার থেকে কেড়ে নিলে আমার জানটা কি? এই বলে মায়া কান্না করতে করতে মারতে লাগলো। তখন মায়ার আব্বুর বডিগার্ড এসে মায়াকে ধরে একটু দূরে নিয়ে যায়। তখন মায়া সেই 2 বডিগার্ডের হাতে কামড় দিয়ে ছুটে এসে আবার তার আব্বুকে বুকে ঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, কি দোষ করছি আমি? কেন তুমি আমার সাথে এমন করছো? আমি তো তার সাথে সারা জীবন থাকতে চাই। কেন মারলে আমার জানটাকে তাহলে? আমি তোমায় ছাড়বো না। এই বলে মায়া কান্না করতে করতে বুকে ঘুষি মারতে লাগলো। তখন আরো কিছু বডিগার্ড এসে মায়াকে ধরে নিয়ে গেল। তখন মায়ের আব্বু বলল, শোন, ওই ছেলে আমার পছন্দ না। এর চেয়ে ভালো বড়লোক ছেলের সাথে তোর বিয়ে দিব। লাগবে না আমার এর চেয়ে ভালো বড় লোক ছেলে। প্লিজ আব্বু, তুমি আমার জানটাকে এনে দাও। আর কিচ্ছু চাই না। আমি চলে যাব, তোমার কিছু লাগবে না। কখনো আসবো না তোমার কাছে, শুধু আমার জানটাকে এনে দাও। তাকে ছাড়া আমি বাঁচবো না। এই বলে মায়া কান্না করতে লাগলো। তখন মায়ের আব্বু বলল, ওই ছেলেকে ভুলে যা, আগামী 15 দিনের মাঝে তোর বিয়ে। আমি যদি আমার জানটাকে না পাই তাহলে আমি মরে যাব। গার্ড, একে ঘরে বন্দি করে রাখো আর পাহারা দাও, যাতে পালিয়ে না যায় আর নিজের কোনো ক্ষতি যাতে করতে না পারে। খেয়াল রাখো, যাও ভেতরে নিয়ে যাও। আর মায়ের আম্মুকে যেতে দিবে না আমি যতক্ষণ না আসি। তুমি কতক্ষণ খেয়াল রাখবে? আমি মরে যাব। দেখি কে বাঁচায়। তখন গার্ড মায়াকে ভিতরে নিয়ে যায়। আর মায়ের আম্মু দেখে মায়াকে। তখন মায়ের আম্মু বলে উঠল, তোকে কতবার বলছি এখানে না আসতে, তবুও কেন আসলি? তোকে কে বলছে এখানে আসতে? নিজের বিপদ নিজে ডেকে আনলি এখন। বিপদ? কিসের বিপদ? যাকে ছাড়া আমার জীবনের মূল্য নেই এখন, যাকে ছাড়া বেঁচে থাকার কোনো মানেই হয় না, যার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম তাকে মেরে দিয়েছে। এখন আমি আর বেঁচে থেকে কি করব? আমি মরে গেলে না হয় আমার জানটার সাথে রেখো। তারপর মায়াকে তার রুমে নিয়ে গিয়ে বন্দি করে রাখলো। সাথে 2জন মেয়ে বডিগার্ড রাখলো যাতে মায়া নিজের কোনো ক্ষতি করতে না পারে। আর বাহির থেকে 2জন পাহারা দিতে লাগলো। কিছুক্ষণ পর মায়ের আম্মু যেতে চাইলো ভিতরে। তখন গার্ড তাকে বাধা দিয়ে বলল, সরি ম্যাডাম, আমরা আপনাকে ভিতরে যেতে দিতে পারবো না। তখন মায়ের আম্মু অবাক হয়ে বলল, কেন? আমার মেয়ের কাছে আমি যাব, তুমি বাধা দেওয়ার কে? ম্যাডাম, স্যার নিষেধ করেছে আপনাকে ভিতরে যেতে। যখন স্যার আসবে তখন মনে হয় যেতে পারবেন ম্যাডাম। তোমার স্যারের কথা রাখো, আমার কথা শুনো, যেতে দাও আমায়। সরি ম্যাডাম, আমরা পারবো না, স্যারের অনুমতি না নিলে। আরে আজব তো, আমার মেয়ের কাছে আমি যাব, সেখানে তোমার স্যারের অনুমতি নেওয়ার কি আছে? ম্যাডাম, আমরা তা জানি না, স্যার যা বলছে তাই করতে আমরা বাধ্য। সরি ম্যাডাম। তখন মায়ের আম্মু আর কিছু না বলে চলে গেল তার রুমে। এদিকে মায়া রুমে গিয়ে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আর বেঁচে থাকতে চাই না আমি। যেখানে আমার ভালোবাসার মানুষটাই নেই, সেখানে আমি কি করে থাকবো? এক্ষুনি মরে যাব আমি। এটা বলে মায়া একটা চাকু নিল। তখন মেয়ে গার্ডগুলো মায়ের হাত থেকে চাকু কেড়ে নিল। তখন মায়া বলল, চাকুটা দাও বলছি। আমি আর বেঁচে থাকতে চাই না। মায়া চাকু নেওয়ার চেষ্টা করলো কিন্তু নিতে পারল না। তখন মায়া নিজের মাথা দেয়ালের সাথে ধাক্কা দিতে যাবে। তখন মেয়ে গার্ডগুলো মায়াকে সেখান থেকে সরিয়ে বিছানায় নিয়ে বসিয়ে দেয়। তখন মায়া বসে বসে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, তোমরা কেউ বুঝতে পারছো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে। থাকতে প্লিজ, আমায় মরে যেতে দাও। এই বলে মায়া আবারও কান্নায় ভেঙে পড়ল। সকাল গড়িয়ে দুপুর হলো। মায়ের আব্বু মিটিং শেষ করে দুপুরে আসলো। এসে সোজা মায়ের রুমে গেল। গিয়ে দেখলো মায়া এখনো বসে কান্না করছে। তখন মায়ের আব্বু আর কিছু না বলে রুমে থেকে চলে আসলো। বাহিরে আসার পর মায়ের আম্মু সামনে আসলো আর এসে জিজ্ঞেস করলো, তুমি কি বলছো গার্ডকে? আমায় যেতে দিচ্ছে না কেন? আমি চাই না তুমি গিয়ে মেয়ের মাথায় উল্টো পাল্টা বুদ্ধি দাও, তাই না করছি তোমাকে যাতে ভেতরে না যেতে দেয়। কি বলছো তুমি? কিসের উল্টোপাল্টা বুদ্ধি? এর আগে তুমি মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করেছ, এইবার আর হবে না। বিয়ের আগে তুমি মায়ের কাছে যেতে পারবে না। আমার মেয়ের সাথে আমি কথা বলবো, তাতে তোমার কি? আমি যা খুশি বলবো, তাতে তুমি ভয় পাচ্ছ কেন? তুমি তো ছেলেকে মেরে ফেলছো, তাহলে ভয় কিসের? আমি এত কথা বলতে চাই না, তুমি যেতে পারবে না বলছি, পারবে না।
আমি যেতে পারবো না মানে? মায়া কি শুধু তোমার মেয়ে, আমার মেয়ে না? কি পেয়েছো কি তুমি? নিজে তো ভালো হতে পারলে না, পাওয়ারের লোভে মেয়েটার সুখ কেড়ে নিয়ে খুব ভালো লাগছে, তাই না? এখন চাইছো নেশাখোর ছেলের হাতে মেয়েকে দিতে, যে কিনা মেয়ে নিয়ে রাত কাটাই হোটেলে। ছি! তুমি কেমন মানুষ বলো তো? জেনে শুনে এমন বাজে একটা ছেলের কাছে মেয়েকে তুলে দিতে চাইছো? ছেলে নেশা করে না, খুব ভালো ছেলে, সেটা আমার চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমি আর কি চিন্তা করব? তোমার কাছে তো ভালো হবেই, কারণ তোমার কাছে তো পাওয়ার সবকিছু। আর এই পাওয়ারের লোভে মেয়েটার জীবন নষ্ট করে দিলে। মা হয়ে নিজের মেয়ের চোখের পানি দেখতে আর পারছি না, বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। মায়ের আব্বু কোনো উত্তর না দিয়ে চলে যেতে লাগলো। তখন মায়ের আম্মু আবার বলল, ঠিক আছে, তুমি মেয়েটার সুখ কেড়ে নিয়ে এমন একটা বাজে ছেলের সাথে বিয়ে দিতে চাইছো তো দাও, বিয়ে দাও। তবে একটা কথা বলে রাখি, আমিও এখন দেখবো তুমি কি করে এই বিয়ে দাও। তখন মায়ের আব্বু এমন কথা শুনে মায়ের আম্মুর মুখ থেকে সাথে সাথে দাঁড়িয়ে গেল। আর তখন জিজ্ঞেস করলো, বিয়ে আটকাবে মানে? তুমি কি করবে? মায়ের আম্মু আর কোনো কথা না বলে মুচকি হেসে চলে গেল তার রুমে। তখন মায়ের আব্বু একা একা বলতে লাগলো, সে আর কি করবে? এই বিয়ে আটকানো অসম্ভব, এই বিয়ে হবেই। তারপর মায়ের আব্বু বাহিরে চলে গেল। দুপুর গড়িয়ে সন্ধে হলো। সন্ধ্যায় মায়ের আব্বু বসে বসে খবর দেখছিল টিভিতে। তখন মায়ের আব্বুর কাছে একজন গার্ড এসে বলল, স্যার, ছোট ম্যাডাম এখনো সকাল থেকে কিছু খায়নি। বলছো কি, খাবার দাওনি? দিয়েছিলাম, কিন্তু খাবার সব ফেলে দিয়েছে। যতবার দিয়েছি ততবার ফেলে দিয়েছে, আর বলছে সে কিছু খাবে না। আচ্ছা ঠিক আছে, খাবার নিয়ে আসো, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে স্যার। তখন গার্ড চলে গেল। কিছুক্ষণ পর খাবার নিয়ে আসলো। তারপর মায়ের আব্বু খাবার নিয়ে গেলে যাওয়ার পর মায়ের সামনে খাবার রাখা মাত্র মায়া খাবার ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আমি কিছু খাবো না, যতক্ষণ পর্যন্ত না আমার জানটাকে কাছে পাই, না হলে আমি আর বাঁচতে চাই না। তখন মায়ের আব্বু বলে, তুই যতই পাগলামি করিস না কেন, বিয়ে তোর হবেই। খাবার তো খেতে হবেই তোকে, খিদে পেলে এমনি খাবি। এই বলে মায়ের আব্বু চলে আসে তার রুমে। রুমে গিয়ে দেখে মায়ের আম্মু কারোর সাথে কথা বলছে। তখন মায়ের আম্মু মায়ের আব্বুকে দেখতে পেয়ে ফোন কেটে দিল। তখন মায়ের আব্বু বলল, মেয়েটা সকাল থেকে কিচ্ছু খায়নি, যাও খাইয়ে দিয়ে আসো। কেন? তোমরা খাওয়াতে পারলে না বুঝি? ও, তার পারবে কি করে? তুমি তো পারবে মেয়েটাকে কাঁদাতে। থাক, আর কিছু বলতে চাই না। তোমার গার্ডকে বলো যাতে আমি খাইয়ে দিয়ে আসি। ঠিক আছে। তখন মায়ের আব্বুকে গার্ডদের বলে সেখান থেকে চলে আসতে। তারপর সকল গার্ড চলে আসে। আর মায়ের আম্মু খাবার নিয়ে রুমে যাওয়া মাত্রই মায়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আম্মু তুমি আসছো? আমি আর থাকতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে আম্মু। তখন মায়ের আম্মু মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদিস না মা। আম্মু তুমি আমায় একটা বিষ এনে দাও, মরে যাই খেয়ে। চুপ! এইগুলো কথা আর বলবি না, তাহলে মাইর দিব। কি করব, যার সাথে থাকতে চেয়েছিলাম সারা জীবন তাকেই মেরে ফেলছে, আমায় একা রেখে চলে গেছে। তাহলে আমি কি করে থাকবো? এখন তাকে ছাড়া আর থাকতে চাই না, আমায় মেরে ফেলো। চুপ কর তো! মরে যাবো যাবো বলছিস? কে মরে গেছে? কেউ মরেনি, দুজনেই বেঁচে আছে। তখন মায়া অবাক হয়ে বলল, কি বলছো আম্মু, সত্যি আমার জানটা বেঁচে আছে? হুম, বেঁচে আছে। কোথায় আছে, কোথায় আছে আম্মু? কোথায় আমার জানটা? আমায় নিয়ে চলো এক্ষুনি, প্লিজ নিয়ে চলো। আমি এক্ষুনি যাবো আমার জানটার কাছে। না, এখন যাওয়া যাবে না, গেলে সমস্যা হবে। এদিকে আয়, এখানে বসে থাক, আমি তোকে খাইয়ে দিচ্ছি। না, আমি খাবো না, আমি আমার জানটার কাছে যাব। তুই এখন না খেলে আমি কিন্তু কখনো তোকে নিয়ে যাব না। ঠিক আছে, খাইয়ে দাও তাহলে, তবু আমার জানটার কাছে নিয়ে যাও। তখন মায়ের আম্মু হাত ধুয়ে এসে মায়াকে খাইয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, যখন নীরবকে মেরে তার লোক ডাস্টবিনে ফেলে আসছিল, তখন তোর আব্বু রুমে এসে ঘুমিয়েছিল। আর আমি তোর আব্বুর ফোন থেকে এই ফাঁকে যে মেরেছিল, ওই লোকের ফোন নাম্বার নিয়ে কল দিয়ে বলছি তারা যেন নীরবকে হাসপাতালে নিয়ে যায়। তারা প্রথমে রাজি হয়নি, যখন 2 কোটি টাকা দেওয়ার কথা বলছি তখন রাজি হয়েছে। তারপর সেখান থেকে নিয়ে হাসপাতালে যায়। এখন আইসিইউতে আছে দুজন। কিন্তু আম্মু, এটা তো আব্বু জানতে পারবে তুমি যে বাঁচিয়েছো দুজনকে, কারণ এরা তো আব্বুর লোক। যদি বলে দেয় তখন তো আব্বু আমাকে মারবে। চিন্তা করিস না, আমি তাদের এটা বলতে না করেছি। তারা কথা দিয়েছে আমায় বলবে না, আর এটা বলতে গেলে তারাও বিপদে পড়বে। তাই তো টাকা দিয়েছি এতগুলো। বুঝতে পারছি। এখন খেয়ে নে জলদি।
আচ্ছা আম্মু, আমার খাওয়া শেষ হলে প্লিজ নিয়ে যেও আমার জানটার কাছে। খুব কষ্ট হচ্ছে, জানো একটু দেখবো। নিয়ে যাবে? এখন না মা, আরো কিছুদিন যাক, তারপর নিয়ে যাব। প্লিজ আম্মু, একটু নিয়ে চলো। আমি একটু দেখে জড়িয়ে ধরবো। খুব কষ্ট হচ্ছে জানো, জড়িয়ে ধরলে কষ্ট কমে যাবে একটু। শোন মা, তুই যদি এখন বাইরে যেতে চাস তাহলে তোর আব্বু নিশ্চয়ই সন্দেহ করবে আমার উপর, আর বুঝতে পারবে আমি আবারও কিছু একটা করেছি। তাই তোকে কিছুদিন ঘরে বন্দি থাকতে হবে। কিন্তু ঘরে থাকলে তো আব্বু আমার বিয়ে দিয়ে দেবে জোর করে। তুই সেই চিন্তা করিস না, তোর বিয়ে হবে না ওই ছেলের সঙ্গে। কি করে তুমি এই বিয়ে বন্ধ করবে? সেটা তোর এখন চিন্তা করতে হবে না, আমি সেই ব্যবস্থা করছি। তুই শুধু কিছুদিন ঘরে থাক আর অপেক্ষা কর। ঠিক আছে আম্মু, আমি তাই করব। আর একটা কথা, তোর আব্বু যা বলবে তাই করবি এখন থেকে। এবং যদি বিয়ের কথা বলে তাহলে বলবি তুই রাজি। যদি তখন কিছু জিজ্ঞেস করে তাহলে এটা বলবি, আচ্ছা তুমি যেহেতু মেরে ফেলছো আমার ভালোবাসার মানুষকে আর আমায় মরতেও দিচ্ছ না, তাহলে আমি বিয়ে করতে রাজি। এটা বলবি। আর বলবি বিয়েটা যেন খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা সবই বুঝতে পারছি, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ের কথা বলবো কেন? হুম, যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আমি তোর বিয়ে আটকে পারবো। আমার জন্য সহজ হবে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমি বলবো। এখন তো একটু হাসি দে, আর তোর কান্না মুখ দেখতে পাচ্ছি না। তখন মায়া তার আম্মুকে জড়িয়ে ধরে বলে, আমার লক্ষ্মী আম্মু। হয়েছে, এখন খাওয়া শেষ কর এইবার, তারপর ঘুমিয়ে থাক, আমি দেখছি আর কি করতে পারি। আচ্ছা ঠিক আছে। তারপর মায়াকে তার আম্মু খাইয়ে দিয়ে তার আম্মু চলে গেল তার রুমে, আর মায়া শুয়ে পড়ল চুপটি করে। এখন আর মায়ের কোনো চিন্তা নেই, কারণ তার ভালোবাসার মানুষ বেঁচে আছে, তাকে খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছে। মায়ার আম্মু তার রুমে যাওয়ার পর মায়ের আব্বু জিজ্ঞেস করলো, মায়া, খাবার খেয়েছে? খেয়েছে। এখন আমার খাবার নিয়ে আসো। নিয়ে আসতে পারবো না, খাবার টেবিলে যাও, দিচ্ছি। ঠিক আছে, যাও, খাবার রেডি করো, আমি আসছি। তারপর মায়ের আম্মু চলে গেল, গিয়ে খাবার রেডি করলো। কিছুক্ষণ পর মায়ের আব্বু গেল, গিয়ে খাবার খেয়ে রুমে চলে আসলো। এদিকে জাহিদের আব্বু আম্মু জাহিদকে না পেয়ে কান্নায় ভেঙে পড়ে সব জায়গায় খোঁজ করে, কিন্তু পায় না। শেষ পর্যন্ত না পেয়ে থানায় গিয়ে জাহিদকে খোঁজার জন্য বলে। থানা থেকে জানিয়ে দেয় তারা আগামীকাল থেকে খোঁজা শুরু করবে। সকালে মায়া ঘুম থেকে উঠে তার আব্বুর কাছে যায়, গিয়ে দেখে তার আব্বু কারোর সাথে ফোনে কথা বলছে। তখন মায়া বলল, আব্বু, একটা কথা বলার ছিল। হুম, বল। আচ্ছা তুমি যেহেতু মেরে ফেলছো আমার ভালোবাসার মানুষ, আমায় মরতেও দিচ্ছ না, তাহলে আমি বিয়ে করতে রাজি। মায়ার আব্বু এটা শুনে অবাক হয়ে গেছে, তখন জিজ্ঞেস করলো, কি বলছিস তুই? আমি সত্যি বলছি, এখন তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। তখন মায়ের আব্বু এটা শুনে খুব খুশি হলো, আর কোনো চিন্তা না করে তখন বলল, ঠিক আছে, আমার একটা জরুরি মিটিং আছে, এখনো যেতে হবে। সেটা শেষ করে আমি একেবারে ছেলের পরিবারকে নিয়ে আসছি, তখন বিয়ের কথা হবে। তুই রেডি হয়ে থাকিস। ঠিক আছে। তখন মায়ের আব্বু চলে যায়, আর তখন মায়ের আম্মু এসে বলে, কেমন লোক তোর আব্বু, নিজের রাজনীতি পাওয়ার জন্য এখন এমন খারাপ ছেলের সঙ্গে বিয়ে দিতে চাইছি। ছি। কেন মা, ছেলে কেমন? থাক, সেটা আর শুনে লাভ নেই। কিন্তু এতটুকু শুনে রাখ, ছেলেটা সারাদিন নেশায় ডুবে থাকে, রাতে মেয়ে নিয়ে হোটেলে এনজয় করে। ছি আব্বু, এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিতে চায় আমার? হুম, আমিও দেখি তোর বিয়ে কি করে দেয়। দাঁড়া, একজনকে ফোন করে বলে নি। তখন মায়ের আম্মু ফোন নিয়ে কাকে জানি কল দিয়ে বলল, তোমাদের কাজ শুরু করো, রেডি হয়ে থাকো, আমি আবার যখন বলবো তখন শুরু করে দিবে। ওপাশ থেকে একজন ছেলের কণ্ঠে বলল, ঠিক আছে ম্যাডাম, আমি সব ঠিক করে রাখছি এখন। আচ্ছা, তাহলে ফোন রাখছি আমি। এই বলে মায়ের আম্মু ফোন কেটে দেয়। আর তখন মায়া বলে, তুমি কি করছো আমি কিছুই বুঝতে পারছি না। তোর বুঝতে হবে না, তুই শুধু দেখতে থাক, সবে তো শুরু, আরো অনেক কিছু বাকি আছে। আচ্ছা আমার এত কিছু দেখার দরকার নেই, তুমি শুধু আমার জানটার সাথে মিলিয়ে দাও তাহলেই হবে, ব্যাস। সেটাই করছি তো। আচ্ছা আম্মু, আরেকটা কথা, আমার জানটার সাথে আরেকটা ছেলে আসছে, তার পরিবার তো চিন্তায় হয়তো আছে, তাদের জানিয়ে দাও। আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছি যাতে তার পরিবারকে জানিয়ে দেওয়া হয়। আর এটাও বলে দিয়েছি তাদের যাতে এই বিষয়ে না বলে কি হয়েছে, যদি জিজ্ঞেস করে তাহলে বলতে বলছি অ্যাক্সিডেন্ট হয়েছে। ভালো করছো, আর এটাও বলে দিও যাতে আমার জানটার আব্বু আম্মুকে না বলে, তাহলে সমস্যা হবে। তারা অতিরিক্ত চিন্তার মধ্যে পড়ে যাবে, তারপর অসুস্থ হয়ে পড়বে। তুই চিন্তা করিস না এগুলো নিয়ে।
আমি সব দেখছি। ঠিক আছে আম্মু। তোর আব্বু পাওয়ারের জন্য সব করতে পারে, তো আমি আমার মেয়ের জন্য সব করতে পারি। দেখি তোর আব্বু আর কি করে। তখন মায়া তার আম্মুকে জড়িয়ে ধরে বলে, লাভ ইউ মা। লাভ ইউ টু। তখন মায়ের আম্মু আবার মায়াকে বলল, চল এখন সকলের নাস্তা করে নিবি। ঠিক আছে চলো, তুমি খাইয়ে দেবে কিন্তু। তারপর মায়ের আম্মু আর মায়া চলে গেল নাস্তা করতে। তারপর গিয়ে মায়ের আম্মু খাবার নিয়ে মায়াকে খাইয়ে দিতে লাগলো। তখন মায়া বলল, আম্মু আজকে আমার জানকে কি দেখতে পারবো? না, 1 সপ্তাহের আগে দেখা যাবে না। তখন মায়া মন খারাপ করে বলল, কেন আম্মু, একটু দেখা করতে দাও প্লিজ। এমন করো কেন? একটু দেখে জড়িয়ে ধরে চলে আসবো প্লিজ। জানো মনটা ছটফট ছটফট করছে, কখন গিয়ে একটু দেখবো। না, তা হবে না। 1 সপ্তাহ পর একেবারে দুজন চলে যাবি। তখন মায়া খুশি হয়ে বলল, সত্যি বলছো আম্মু তুমি? হুম, সত্যি বলছি। আর একটা কথা, ছেলের বাড়ি থেকে লোক আসলে একটু ভালো ব্যবহার করবি। ঠিক আছে, তুমি যেমন বলো। নে, এখন তাড়াতাড়ি খেয়ে নে খাবার। তারপর মায়ার খাওয়া শেষ হলে রুমে চলে যায়, গিয়ে শুয়ে রইল। সন্ধ্যায় মায়ের আব্বু আসলো মিটিং শেষ করে, সাথে সুমন সাহেব আবির আসলো। তখন সুমন সাহেব মায়ার আম্মুকে দেখে বলল, কেমন আছেন বিয়াই? তখন মায়ার আম্মু উত্তর দিল, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, বসেন কথা বলি। তখন মায়ের আম্মু আব্বু সবাই বসে পড়ল। তখন মায়ের আম্মু আবিরকে জিজ্ঞেস করলো, আবির বাবা, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। তারপর সবাই মিলে বসে কথা বলতে লাগলো। 10 মিনিট পর সুমন সাহেব বলল, বেয়ান, বৌমা কোথায় নিয়ে আসেন দেখি। তখন মায়ার আব্বু বলল, মায়ের আম্মু, যাও মায়াকে নিয়ে আসো জলদি। তখন মায়ের আম্মু উঠে চলে গেল মায়াকে নিয়ে আসতে। মায়ের আম্মু মায়ের রুমে গিয়ে দেখে মায়া বসে আছে আর গেম খেলছে মায়ার আম্মুর ফোন দিয়ে। তখন মায়ার আম্মু বলল, চল মায়া, রেডি হয়ে নে, ফোন রাখ, চলে আসছে। তখন মায়া ফোনের দিকে তাকিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গেমটা শেষ করে নি তারপর যাচ্ছি। দূর চল তো, তুই কি ছোট্ট মেয়ে নাকি যে গেম খেলছিস? আমি তো ছোট মেয়েই, বড় হলাম কবে। বেশি কথা না বলে আয়, পরে গেম খেলতে পারবি। আর রেডি হতে হবে না, মাথায় কাপড় দিয়ে চলে আয় এখন। আচ্ছা ঠিক আছে, আসছি, তুমি আর গেমস খেলতে দিল না। তখন মায়া গেম বন্ধ করে মাথায় কাপড় দিয়ে চলে আসলো তার আম্মুর সাথে। এসে সুমন সাহেবকে সালাম দিল। তখন সুমন সাহেব সালামের উত্তর নিয়ে বলল, বসো মা, খুব লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী না ছাই? তারপর মায়া সামনে একটা সোফা সিটে গিয়ে বসে পড়ল। তখন সুমন সাহেব বলল, কেমন আছো মা তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি মা। কি রে আবির, তোর কিছু বলার থাকলে বল। তখন আবির বলল, না আব্বু, আমার কিছু বলার নেই। তুমি বলে বিয়ের তারিখ ঠিক করো। ঠিক আছে, তা বেয়াই, এখন বিয়ের তারিখটা ঠিক করে ফেললে ভালো হতো। তখন মায়ের আব্বু বলল, 1 মিনিট। মায়া, তুই আর আবির একটু বাহির থেকে হেঁটে আয়, কথা বলে আয়। দুজন আমরা এখানে কথা বলি। ঠিক আছে আব্বু। তখন মায়া উঠে বাহিরের দিকে যেতে লাগলো, সাথে আবিরকে পাঠিয়ে দিল। তখন সুমন সাহেব বলল, আচ্ছা বেয়াই, আপনার নির্বাচন জানি কবে? আর 2 মাস আছে নির্বাচনের। আচ্ছা, আজ তো শনিবার, বুধবার যদি বৌমাকে উঠিয়ে নিই, যাই, আপনাদের কোনো অমত আছে? কি যে বলে, অমত থাকবে কেন? এটা তো আরো খুশির খবর। কি বললো মায়ের আম্মু? তাই ভালো হবে। তাহলে এই কথা রইলো। হুম। আর একটা কথা, আমরা এখন শুধু বৌমাকে উঠিয়ে নিয়ে যাব। নির্বাচনের পরে বড় করে একটা অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে দিব, কি বলেন ভাই? এটাই ভালো হবে। সামনে নির্বাচন আছে। এখন এত বড় অনুষ্ঠান করার প্রয়োজন নেই। নির্বাচনের পর না হয় বড় করে অনুষ্ঠান করা যাবে। এখন আপাতত কিছু আত্মীয় স্বজনদের বললে হবে। তাই হবে তাহলে। তারপর সবাই মিলে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর আবির এসে গেল। তখন সুমন সাহেব বলল, কি রে, বৌমার সাথে কথা বলা শেষ? তখন আবির একটু রাগী গলায় বলল। তখন মায়ের আম্মু আবিরের দিকে লক্ষ্য করলো। চোখে রাগ দেখা যাচ্ছে কিন্তু বলতে পারছে না। মায়ের আম্মু বুঝতে পারছে মায়া নিশ্চয়ই কিছু একটা করছে। তখনই সুমন সাহেব বলল, তাহলে আজ চলি ভাই, আবার আসবো মেয়েকে তুলে নিয়ে যেতে। সে কি, চলে যাবেন মানে? কিছু খেয়ে যেতে হবে। না খেয়ে যেতে দিব না। মায়ের আম্মু, সবাইকে খাবার দাও। ঠিক আছে। তারপর
মায়ার আম্মু গিয়ে টেবিলে খাবার দিল। তখন সুমন সাহেব, আবির, মায়ার আব্বু বসে খেতে লাগলো। মায়া আর মায়ার আম্মু খায়নি, খাওয়া শেষ করে চলে যাবে। তখন সুমন সাহেব চলে যাওয়ার আগে মায়াকে 10,000 টাকা দিয়ে যায় তার হাতে, তারপর চলে যেতে লাগলো। তখন সাথে মায়ের আব্বু যায় এগিয়ে দিয়ে আসতে। তখন মায়া তার আম্মুকে জিজ্ঞেস করলো, আম্মু, এই টাকা কিসের জন্য দিল বুঝতে পারলাম না। এটা দিয়েছে তোকে দেখার জন্য। ছেলেদের পক্ষ থেকে যদি মেয়ের বাড়ি এসে মেয়েকে দেখে তাহলে মেয়েকে টাকা দিতে হয়। ও, বুঝতে পারছি। যাক, আমার বরের পাঞ্জাবি পায়জামার টাকা হয়ে গেছে। ও, ভালো কথা। আবিরকে দেখলাম রেগে আছে, কি করলি তুই বলতো? আমরা বাইরে যাওয়ার পর দুজন হাঁটছি, তখনই আবির আমার একদম কাছে এসে আমার হাত ধরে ফেলছে আর খারাপ দৃষ্টিতে তাকাতে লাগলো। তাই আমি তার হাত ছাড়িয়ে বলছি আমার কাছে যাতে না আসে, দূরে থাকে, যা বলার বলতে। তারপর আমি ফোন বের করে গেম খেলতে লাগলাম মন দিয়ে। আবির আবির কি বললো তারপর আর শুনতে পাইনি। কিছুক্ষণ পর দেখি আবির নেই। ও আচ্ছা, এই কথা। হুম। আচ্ছা, তুই তোর রুমে যা এখন। তারপর মায়া চলে গেল। তখনই মায়ের আম্মুর ফোনে কল আসে। ফোন রিসিভ করার পর ওপাশ থেকে একজন ছেলে বলল, ম্যাডাম, স্যার সব জেনে গেছে এবং আমাদের সব লোককে মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আমি কোনো মতে বেঁচে আসছি। সরি ম্যাডাম, কিছু করতে পারবো না আমি। তখন মায়ের আম্মু অবাক হয়ে বলল, কি বলছো তুমি? তোমার স্যার কি করে জানবে এই কথা? এখন তো বিয়ে ঠিক হয়ে গেছে 3 দিন পর। আমি জানি না ম্যাডাম, কি করে জানলো? সরি ম্যাডাম, আমি আর কিছু করতে পারবো না। এই বলে ফোন কেটে দিল। তখন মায়ের আম্মু ঠাস করে সোফা সিটে বসে পড়ল। তার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। তখনই পিছন থেকে মায়ের আব্বু বলল, তুমি কি মনে করেছিলে আমি কিছু জানতে পারবো না? আমি সবই জানি। তুমি কি প্ল্যান করেছো, কত টাকা দিয়েছো, তুমি আমার সাথে চালাকি করো। তখন মায়ের আম্মু বলল, জানতে যেহেতু পারছো তাহলে কেন তুমি মেয়েটার সাথে এমন করছো? কেন এমন একটা খারাপ ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে চাইছো? কে বললো খারাপ ছেলে? আমি অনেক ভালো ছেলে। ও, তোমার কাছে তো আবির ভালো ছেলে হবেই, কারণ তোমার তো রাজনীতি পাওয়ার দরকার। মেয়েকে এমন খারাপ ছেলের সাথে বিয়ে দিতে চাইছো? ছি! তোমার মতো অমানুষ আর কেউ নেই, যে কিনা নিজের মেয়ের ভালোবাসাকে মেরে তার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে চাইছে। ছি! এটাকে বিয়ে বলে না, মেয়েকে বিক্রি করা বলে। মায়ার আব্বু তখন ঠাস করে মায়ার আম্মুকে 2টি চড় দিয়ে বলল, আরেকটা কথা বলে খুব খারাপ হবে। আবির খুব ভালো ছেলে। তোমার কাছে যেমনই হোক, বিয়ে আবিরের সাথে হবে। তখন মায়ের আম্মু বলল, হ্যাঁ, মারো, আরো মারো আমায়। আমার ভুল হয়েছে তোমার মতো এমন একটা অমানুষের সাথে সংসার করে। ছি! তুমি মানুষ না, তুমি একজন অমানুষ। নয়তো কি করে নিজের মেয়ের সুখ কেড়ে নিতে চাইছো? অনেক হয়েছে, আর পাচ্ছি না। ছি! আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমি এমন একটা অমানুষের সাথে সংসার করছি যে কিনা নিজের মেয়েকে নিজের রাজনীতি পাওয়ারের লোভে এমন একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছে। ও, এটা বিয়ে বললে ভুল হবে, এটা নিজের মেয়েকে বিক্রি করা বলবে। ছি! এটা কি করে তুমি করতে পারো নিজের মেয়ের সাথে? এই বলে মায়ের আম্মু কাঁদতে লাগলো। তখন মায়ের আব্বু চুপ করে রইল, কোনো কথা বলল না। তখন মায়ের আম্মু আবারও বলতে শুরু করলো, আর কি জানি বললে, খুব ভালো ছেলে তাই তো? ভালো ছেলে বলেই রাতে মেয়ে নিয়ে হোটেলে থাকে, সারাদিন নেশায় থাকে। আমি মা হয়ে কি করে এমন একটা ছেলের সাথে বিয়ে দিব? মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখেছো মেয়েটা কেমন হয়ে গেছে? আগের মতো আর হাসি খুশি নেই, শুকিয়ে কি হয়েছে দেখেছো একবার মেয়েটাকে তুমি? এবারও মায়ের আব্বু কোনো উত্তর দিল না, চুপ করে রইল। তখন মায়ের আম্মু আবার বলল, ও, তুমি এইগুলা দেখবে কেন? তুমি তো আছো তোমার রাজনীতি নিয়ে আর পাওয়ার নিয়ে। নিজের মেয়েকে দিয়ে পাওয়ার হাতে নিবে, তারপর যা খুশি করতে পারবে তোমার পাওয়ার নিয়ে। তুমি তো তোমার পাওয়ারের জন্য সবকিছু করতে পারো, শেষ পর্যন্ত নিজের মেয়েকে দিয়ে পাওয়ার নিতে চাইছো। ছি! একটিবার ভাবছো মেয়েটিকে জোর করে বিয়ে দিলে তোমার পাওয়ারের জন্যে, তখন মেয়েটি কেমন থাকবে? তখন মায়ের আব্বু বলল, মেয়েটা তখন খুব ভালো থাকবে। আমি ভালোর জন্য আবিরের সাথে বিয়ে দিচ্ছি। তোমরা যাই কিছু বলো, আমার মত পাল্টাবে না। ছি! মেয়ের ভালোর জন্য বিয়ে দিচ্ছ, তাও এমন খারাপ ছেলের সাথে, তাও আবার নিজের পাওয়ার নিতে। ছি! মেয়েটা তখন ভালো থাকবে না, মেয়েটা তখন মরেও বেঁচে থাকবে, আর তুমি তো থাকবে তখন তোমার পাওয়ার নিয়ে। ছি! এমনটা কি করে তুমি বাবা হয়ে করছো? মেয়েটাকে তখন সারা জীবন কাঁদতে হবে,
তার না পাওয়া ভালোবাসার জন্য। মেয়েটা কি চেয়েছে তোমার কাছে? টাকা চেয়েছে? সম্পত্তি চেয়েছে? কিচ্ছু না। মেয়েটা শুধু একটু সুখে থাকতে চেয়েছে তার ভালোবাসার মানুষটিকে নিয়ে, আর তুমি তার ভালোবাসার মানুষকেই মেরে দিলে। ছি! তুমি কি বোঝো? ভালোবাসা যদি বুঝতে তাহলে নিজের মেয়ের সঙ্গে এমন করতে না। মেয়েটা বিয়ের পর না পারবে তখন কষ্টগুলো কাউকে বলতে, না পারবে সইতে। তুমি বাবা হওয়ার যোগ্যই না। ভুল হয়েছে তোমার মতো এমন একটা অমানুষের সাথে সংসার করে, যে কিনা নিজের মেয়েকে এমন খারাপ ছেলের হাতে তুলে দিতে চাইছে জেনে শুনে নিজের পাওয়ার নিতে। ছি! তখন মায়ের আব্বু রেগে মায়ের আম্মুকে আরো 4টি চড় দিল, আর সাথে একটা লাঠি ছিল সেটা নিয়ে মারতে লাগলো। তখন মায়ের আব্বু বলল, তোকে কথা বলতে বলিনি আমি। আবিরের সাথেই বিয়ে দিব। এত কথা তোকে কে বলতে বলেছে? তখন মায়ের আম্মু মার খেতে খেতে বলতে শুরু করলো, আমি আর পারছি না যে মা হয়ে নিজের মেয়ের চোখের পানি দেখতে প্রয়োজন হলে আমায় বিক্রি করে দাও। তোমার পাওয়ার নিয়ে নাও, আরো মারো, তবুও মেয়েকে আর কষ্ট দিও না প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে মেয়ের চোখে পানি দেখে। এই বলে মায়ার আম্মু কাঁদতে লাগলো। মায়ের আব্বু আর কয়েকটি বাড়ি দিয়ে একটু দূরে চলে গেল, আর মায়ের আম্মু তখন উঠে কাঁদতে কাঁদতে তার রুমের দিকে চলে যাচ্ছিল। তখনই দেখে মায়া দাঁড়িয়ে আছে সামনে। মায়া কখন যে সে দাঁড়িয়ে কথা শুনছিল আর দেখছিল তা খেয়াল করেনি। তখন মায়ের আম্মু দেখলো মায়া চুপটি করে দাঁড়িয়ে কান্না করছে। তার আব্বুর দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে তখন মায়ের আম্মু বলল, কাঁদিস না মা, চলে আয় ঘরে। আমি পারলাম না তোর জন্য কিছু করতে। এই বলে মায়ের আম্মু তার রুমে দৌড়ে চলে গেল। কাঁদতে কাঁদতে তার মায়া দাঁড়িয়ে চুপ করে নিঃশব্দে কাঁদতে লাগলো। বৃষ্টির মতো তার চোখ থেকে অঝরে পানি ঝরে পড়তে লাগলো। তার আব্বুর দিকে অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে তার রুমে চলে যায়। মায়া তার রুমে গিয়ে দরজা বন্ধ করে তার বিছানা থেকে সব ছুঁড়ে ফেলে দিতে থাকে, চিৎকার করে আর ঘরের সব জিনিস ভাঙতে থাকে। চিৎকার করে তখনই মায়ের আম্মু দৌড়ে আসে, এসে দেখে দরজা বন্ধ করা। তখন মায়ের আম্মু বলে, মায়া মা, দরজা খোল, বাহিরে আয়, পাগলামি করিস না, নিজের কিছু করবি না। তখন মায়া ভিতর থেকে কাঁদতে কাঁদতে উত্তর দিল, অনেক হয়েছে মা, আর পারছি না। এবার আমার জীবনটাই সমাপ্ত করতে হবে। আমার কপালে কষ্ট ছাড়ার কিছুই নেই। আজ আমার জন্য তোমাকে মার খেতে হলো। না রে মা, তুই এমন করিস না প্লিজ। মা, তুই দরজা খোল। ক্ষমা করে দিও মা, আর কষ্ট দিতে চাই না কাউকে। বিদায়, ভালো থেকো আম্মু। পাগলামি করিস না প্লিজ মা, তুই দরজা খুলে বাহিরে আয়। মায়া আর কোনো কথা না শুনে একটা চাকু খুঁজে নিয়ে তখন মায়া বলতে থাকে, ক্ষমা করে দিও জান, তোমার পাগলিটা আর থাকবে না। একসাথে বাঁচতে চেয়েছিলাম তোমাকে নিয়ে, কিন্তু আর হলো না। অনেক বেশি ভালোবাসি তোমাকে, যাওয়ার আগে একটিবার দেখে যেতে পারলাম না। তখন মায়ের আম্মু এটা শুনে বুঝতে পারছে কিছু একটা করে ফেলবে এখনই। তখনই মায়ের আম্মু বলল, মায়া মা আমার, তোর নিজের ক্ষতি করিস না। আমি তোকে এখনই তোর জানটার কাছে নিয়ে যাব, তুই বাহিরে আয়। তখন মায়া কোনো কথা বলল না। ভিতর থেকে উত্তর আসছে না। তখন মায়ের আম্মু ভয় পেয়ে গেল আর দৌড়ে নিচে যায়, গিয়ে দেখে মায়ের আব্বু নেই। তখন বাহির থেকে কিছু গার্ড নিয়ে আসে আর বলে দরজা ভাঙতে, কিন্তু দরজা অনেক মজবুত ছিল, যার কারণে ভাঙতে পারে না। 10 মিনিট পর অবশেষে দরজা ভেঙে ভিতরে যায়। গিয়ে দেখে মায়া পড়ে আছে, ফ্লোর রক্তে লাল হয়ে গেছে তার হাত। মায়া তার হাত চাকু দিয়ে কাটছে, দুটি হাতেই। তখন মায়ের আম্মু চিৎকার দিয়ে দৌড়ে মায়ের কাছে যায়, গিয়ে জড়িয়ে ধরে বলে, মারে, তুই কেন এটা করতে গেলি? তোকে ছাড়া আমি কি করে থাকবো? তুই আমায় ছেড়ে যেতে পারিস না। গার্ড, জলদি মায়াকে হাসপাতালে নিয়ে চলো। তখন গার্ড জলদি মায়াকে নিয়ে তাদের গাড়ি করে একটা হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার সাথে সাথে অপারেশন করার জন্য নিয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে বলে, ম্যাডাম, পেশেন্টের জন্য 2 ব্যাগ ও নেগেটিভ রক্ত লাগবে এখনই, না হলে বাঁচানো যাবে না। অনেক রক্ত চলে গেছে। তখন মায়ের আম্মু কাঁদতে কাঁদতে বলল, ডাক্তার, আমার মেয়েকে যে করেই হোক প্লিজ বাঁচান। আমার রক্ত ও নেগেটিভ। আমার শরীর থেকে সব রক্ত নিন। সরি, এত রক্ত আপনার শরীর থেকে নিতে পারবো না। আপনার শরীর থেকে 1 ব্যাগ নেওয়া যাবে। তখনই দুইজন গার্ড বলল, ডাক্তার, আমাদের দুজনের রক্তই নেগেটিভ। চলুন, আমরা দুজনেই দিব। আপনাদের দুজনের রক্ত দিলে হয়ে যাবে, চলুন। তারপর ডাক্তার দুজনকে নিয়ে চলে যায়। 1 ঘন্টা পর ডাক্তার বেরিয়ে আসলো। তখন মায়ের আম্মু দৌড়ে গিয়ে বলল, ডাক্তার, আমার মেয়ে এখন কেমন আছে? এমন করে কেউ হাত কাটে? আর একটু হলে হাত অচল হয়ে যেত। যাই হোক, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। বাকিটা আল্লাহর উপর চিন্তা করতে হবে। বিপদমুক্ত। তখন মায়ের আম্মু বড় করে নিঃশ্বাস ফেলে বলল, ধন্যবাদ ডাক্তার, আমার মেয়েকে আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য। এখানে আমরা কিছুই করিনি। আমরা শুধু আমাদের কাজ করেছি। বাকিটা আল্লাহর উপর। আমার মেয়ের জ্ঞান কখন ফিরবে? আমি সঠিক বলতে পারছি না।
ডাক্তার, আমার মেয়েটাকে সেই ছেলের সাথে একসাথে নিয়ে রাখেন। কোন ছেলেটা জানি ম্যাডাম? নীরব নামে ছেলেটার সাথে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই বলে ডাক্তার চলে গেল। তখন মায়ের আম্মু তার বডিগার্ডকে বলল, শোনো, আগামীকাল সকালে নীরবের আম্মু আব্বুকে গিয়ে নিয়ে আসবে এইখানে তোমরা। তখন সেখান থেকে একজন গার্ড বলল, ম্যাডাম, স্যার কিছু বলবে না তো? তোমার স্যার কিছু বললে আমি দেখে নিব। ঠিক আছে ম্যাডাম। তারপর মায়াকে নীরবের সাথে নিয়ে গিয়ে রাখলো। তখন মায়ের আম্মু তাদের কাছে চলে গেল। গিয়ে দেখে নীরব মায়ের হাত ধরে পাশে বসে আছে আর কাঁদছে। নীরব এখন অনেকটা সুস্থ। তখন মায়ের আম্মুকে নীরব দেখতে পেয়ে বলল, আমার পাগলিটার কি হয়েছে? এমন করে শুয়ে আছে কেন? কি হয়েছে হাতে? তখন মায়ের আম্মু বলল, এই পৃথিবী থেকে চলে যেতে চেয়েছে, আত্মহত্যা করতে চেয়েছে। কি? আমায় রেখে চলে যেতে চেয়েছে? আমার জানটা আমায় রেখে চলে গেলে আমি কাকে নিয়ে থাকতাম? এই বলে আমি গিয়ে মায়ের কপালে একটা চুমু দিয়ে বললাম, ওই পাগলি, তুমি আমায় রেখে চলে যাবে তাহলে আমি কাকে নিয়ে থাকবো? চোখ খোলো প্লিজ। তখন মায়ের আম্মু বলল, শোনো বাবা নীরব, তোমাকে কিছু করতে হবে। মায়ার আব্বু পাওয়ারের লোভে অমানুষ হয়ে গেছে। এখন তোমাকে কিছু একটা করতে হবে। তখন আমি বললাম, ঠিক আছে, এর প্রতিশোধ আমি নিব, চিন্তা করবেন না। পাওয়ারের লোভে আমাদের দুজনকেই আজ পৃথিবী থেকে বিদায় করতে চেয়েছে, তো আমিও তাকে এর চেয়ে খারাপ অবস্থা করব। বুঝিয়ে দিব পাওয়ার। হুম, সেটাই করো। পাওয়ারের লোভে অমানুষ হয়ে গেছে, কিন্তু তুমি মায়াকে নিয়ে গ্রামে চলে যাবে। 3-4 দিনের মাঝে তোমার আব্বু আম্মুকে আনতে পাঠাবো। আগামীকাল তারা যেন এইগুলো না জানে। ঠিক আছে, চিন্তা করবেন না। আর একটা কথা, আমি কিছুক্ষণ পর চলে যাব। আমি এখানে থাকলে সবাই জেনে যাবে তুমি আছো এইখানে সাথে মায়া। হুম। আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। এখন সব দায়িত্ব তোমার। অনেক ভালোবাসে তোমাকে, নিজের চাইতেও বেশি। তুমি এখন পাগলিটাকে সামলে রেখো। চিন্তা করবেন না, মায়াকে কোনো কষ্ট পেতে দিব না। আমিও মায়াকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু এখন চলে যাবেন, মায়ার জ্ঞান ফিরলে না হয়ে যাবেন। শোনো, মায়াকে আর তোমাকে খুঁজতে অবশ্যই মায়ার আব্বু আসবে। কারণ মায়াকে বিয়ে দিয়ে তার পাওয়ার নিবে। তাই মায়া সেখানে থাকুক না কেন, খুঁজে বের করবে। আমি যদি এখানে থাকি তাহলে খুঁজে বের করে ফেলবে আর মায়াকে নিয়ে চলে যাবে। তাই আমায় যেতে হবে। কিন্তু হাসপাতালে আসলেও তো ডাক্তার বলে দিবে। আমি ডাক্তারকে বলে দিব তোমাদের কথা, যেন না বলে এইখানেই আছো। তোমরা গ্রামে গিয়ে সুস্থ হয়ে জলদি তুমি মায়ার আপুকে কিছু একটা করার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি কিছু একটা করব। পাওয়ারের জন্য এমন জঘন্য কাজ করতে পারে আমি ভাবতেই পারিনি। তাকে এর জন্য সাজা পেতে হবেই। খুব তাড়াতাড়ি করতে হবে, এটা আমি চেয়েছিলাম কিছু একটা করতে, তাই লোক লাগিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত মায়ার আব্বু তা জেনে ফেলে আর সব লোক মেরে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছে, যার জন্য আমার প্ল্যান নষ্ট হয়ে গেছে। চিন্তা করতে হবে না, আমি দেখে নিব। আচ্ছা, আমার বন্ধু জাহিদ কোথায়? জাহিদকে তার আব্বু আম্মু নিয়ে চলে গেছে কোথায় জানি, হয়তো অন্য হাসপাতালে, আর নয়তো বাড়িতে। তারা কি এইগুলো জেনে গেছে আমাদের সাথে কি হয়েছে? না, আমি সত্যি কথা বলতে দিইনি। আমি মিথ্যে কথা বলিয়েছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে। খুব ভালো হয়েছে। আমি তাহলে এখন যাই বাবা, আমি আবার আসবো কোনো এক সময়। ঠিক আছে মা। তারপর মায়ের আম্মু চলে গেল বিদায় নিয়ে। মায়ার জ্ঞান না ফেরায় মায়ার সাথে কথা বলতে পারেনি। যাওয়ার সময় ডাক্তারকে সবকিছু বলে যায়। আমি আর মায়ের কথা না বলতেই এই হাসপাতালে যে আমরা আছে আর দুটো নার্স রেখে যায় আপাতত দেখাশোনা করার জন্য। পরের দিন সকালে মায়ার জ্ঞান ফিরে। আর মায়া তখন দেখতে পেল সে হাসপাতালে, হাত ব্যান্ডেজ করা। তখনই একটু ঘুরতেই দেখলো আমি তার পাশে বসে ঘুমিয়ে আছে। তার হাতটি ধরে তখন মায়া আমাকে দেখে খুব খুশি হলো। তখন মায়া আমাকে ডেকে বলল, ওই শুনছো, তুমি কি ঘুমিয়ে আছো? একটু ওঠো, চোখ খুলো প্লিজ। তখন আমি চোখ খুলে দেখি মায়ের জ্ঞান ফিরেছে। তখন আমি বললাম, আমার জানটার জ্ঞান ফিরছে? জ্ঞান ফিরছে। তুমি কেন এমন করছিলে? আমায় রেখে চলে যেতে চেয়েছিলে? খুব কষ্ট হচ্ছিল জানো, তোমায় ছাড়া থাকতে পারছিলাম না, নিঃশ্বাস নিতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল তাই। এই বলে মায়া কাঁদতে লাগলো। তখন আমি বললাম, ওই পাগলি, কাঁদছো কেন? আর কখনো আমায় ছেড়ে চলে যাওয়ার নাম মুখেও নিবে না। এই বলে আমি মায়ের কপালে একটা কিস করলাম। তখন আবার আমি বললাম, তুমি এখন যদি অসুস্থ না থাকতে তাহলে দিতাম মাইর। কত সাহস, আমায় রেখে মরতে গেছিলে। কি করব বলো, খুব কষ্ট হচ্ছিল। আর পারছিলাম না তোমাকে ছাড়া থাকতে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল তোমাকে ছাড়া। একটা মুহূর্তের জন্য থাকতে পারছিলাম না, তাই আর না থাকতে পেরে চলে যাচ্ছিলাম। তুমি চলে গেলে আমার কি হতো?
বাদ দাও এই কথা। এখন খুব কষ্ট হচ্ছে, একটু আদর করতে হবে। তুমি কেমন মানুষ বলো তো? জ্ঞান ফিরল মাত্র আর আদর করতে বলছো? তাহলে একটু ঠোঁটে কিস করো। খুব কষ্ট হচ্ছে। তোমার এই আদরটুকু পেলে কষ্ট চলে যাবে নিমিষেই। ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ কিস করতে পারবো না, নার্স আছে বাহিরে। ঠিক আছে। তখনই নীরব মায়ার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলো। 5 মিনিট কিস করে ছেড়ে দিল। তখন মায়া আবার বলল, আর একটু আদর করো, কতদিন পর তোমাকে পেয়েছি। আমি জানতাম তোমার একটুতে হবে না। প্লিজ আর একটু আদর করো। তখন আমি আবার মায়ার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলাম। 5 মিনিট পর ছেড়ে দিলাম। আর তখন মায়া আবার বলল, এমন কিপটামি করো কেন তুমি? ভালো করে আদর করতে পারো। যদি আমি সুস্থ থাকতাম তাহলে দেখিয়ে দিতাম কি করে আদর করতে হয়। হয়েছে, থাক আর বলতে হবে না। সুস্থ হয়ে নাও, তারপর দেখা যাবে। আম্মু কোথায়? চলে গেছে, পরে আসবে। ও আচ্ছা, একটা কথা বলি। বলো। একটা কেন, হাজারটা বলো। আব্বু পাওয়ারের লোভে অন্য রকম হয়ে গেছে। তার পাওয়ার নিতে সব কিছু করতে পারে। তুমি একটু আব্বুকে ভালো করতে পারবে? কিছু একটা করতে পারবে? চিন্তা করো না, আমি কিছু একটা করব। ঠিক আছে, আরেকটা আবদার আছে। কি বলো? আর একটু ঠোঁটে কিস করতে পারবে? এবারই শেষ, আর বলবো না। ঠিক আছে, কি আর করা। আবদার যেহেতু করেছো তা পূর্ণ করতে তো হবেই। এখন শুরু করো। তখন আমি মায়ার ঠোঁটগুলো তার দখলে নিয়ে কিস করতে লাগলাম। এখন তো যান, তাদের ডিস্টার্ব না করে একটু আদর করতে দিন। অনেকদিন পর এক হলো। সমাপ্ত। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন গল্প দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।